আসসালামু আলাইকুম, শুভ বিকাল। ওয়েব প্রসেসিং 2 এর 7 নম্বর লেকচারে সবাইকে স্বাগতম। এখন আস্তে আস্তে আমরা একটা কালার মেকানিজম, আমরা আগেই জানি ডাইংটা কি। ডাইং হচ্ছে কালারেশন প্রসেস। একটা টেক্সটাইল আইটেমকে, এই টেক্সটাইল আইটেমটা কি কি হতে পারে? ফাইবার, ফিলামেন্ট, ফ্যাব্রিক, আর এর আগে তো আছে হচ্ছে ফাইবার ফিলামেন্ট, সরি এখানে ফ্যাব্রিক না দিয়ে এখানে হবে ইয়ার্ন, তারপর হচ্ছে ফ্যাব্রিক আর হচ্ছে গার্মেন্ট। এই সবগুলা রঞ্জন প্রক্রিয়া, কালারেশন প্রসেস, তাই না? এতটুকুতে কোনো কনফিউশন আছে? আর শর্ট ফর্মে লিখছি, এটাতে বুঝতে প্রবলেম হচ্ছে? FB ফাইবার, FL ফিলামেন্ট, YN ইয়ার্ন, FBC ফ্যাব্রিক, GM গার্মেন্ট। ওকে, তো তাহলে এই যে কালারেশন যে প্রসেসটা হবে বা এই যে কালার মেকানিজম, এখানে আমাদের কি কি প্যারামিটারস মেনটেন করতে হয় ডাইং এর ক্ষেত্রে। আমি আগেও বলছি, এখনো বলতেছি, ডাইংটা হচ্ছে রান্না করার মতো। এখানে একটা রেসিপি থাকে, সেই রেসিপিটা ফলো করে আমরা রান্না করি, কাপড়টাকে রান্না করি। রান্না করার পর এটা হচ্ছে একটা রান্না করা খাবার যেমন আমাদের সামনে সার্ভ করার জন্য রেডি হয়ে যায়, রান্না করা কাপড় তখন তেমনই হচ্ছে পরবর্তী প্রসেসে ইউজ করার জন্য রেডি হয়ে যায়। এখানে টাইম প্যারামিটারস সচরাচর আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে আমরা যে স্যাম্পল টাইমগুলো করি, আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে টাইমটা করে ফেলতে পারি। আর ইন্ডাস্ট্রিতে যখন লার্জ স্কেলে, বাল্ক স্কেলে, ধরেন 1000 কেজি, 1500 কেজি, 1200 কেজি, 1600 কেজি কাপড় ডাই করে, ওইটা 8 ঘন্টা কাট টাইম থাকে, 8 ঘন্টা। সেই 8 ঘন্টার ভিতর ডাইটা হয়তো ওখানে যে এই রেসিপি তৈরি করতে অনেক সময় লাগে, পারফেক্ট রেসিপি তৈরি করার পর ওখানে হয়তো 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা 6 ঘন্টা আমার শেড অনুযায়ী, আপনারা শেড এই যে এখনই শেড দেখবেন, সেই অনুযায়ী আমরা সচরাচর 8 ঘন্টা থেকে 12 ঘন্টা করে করে অ্যালোকেট করা থাকে এক একটা ব্যাচের জন্য। এবং নির্দিষ্ট নির্দিষ্ট শিফটে যে ওয়ার্কাররা থাকে, যে অপারেটররা বা যে স্টাফরা থাকে, তারা ওই শিফটের টাইমটার জন্য রেসপন্সিবল থাকে। প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুইটা আপনাদেরকে হচ্ছে কানেকশন করে দিচ্ছি বা কম্বিনেশন করে দিচ্ছি। ওকে, টেম্পারেচার 30 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে লিখলাম 30 থেকে 140। ব্যাপারটা এরকম হয়ে গেল না যে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, মানে অনেক কম থেকে অনেক বেশি, তাই না? ব্যাপারটা কি বুঝতেছেন? যে 30 ডিগ্রি, আমরা নিজেরা ঢাকাতে যখন গরম পড়ে তখন সর্বোচ্চ কত ডিগ্রি ওঠে? 42। ওই 42টা মোবাইলে যদি দেখেন ফিলস লাইক কত চলে আসে, 47, 48, 49 সেরকম হয়ে যায়। ফিলস লাইক মানে মনে হয় মরুভূমিতে আছি। তার মানে কি এর চেয়ে কম তাপমাত্রাতেও আমি কাপড় রং করে ফেলতে পারতেছি। এটা কি মানে একটু বিশ্বাস করতে ইয়ে লাগতেছে না যে এত মানে আমরা এর চেয়ে বেশি গরমে থাকি? তাহলে তো ওই ইয়ের ভেতর জাস্ট রাস্তার উপরে আমি একটা পাত্রে পানি নিয়ে সেটাতে ডাই সলিউশন বানাই কাপড় দিলেও রং হয়ে যাবে। বিষয়টা কি এমনই মনে হচ্ছে না? এবং এছাড়া আপনারা নিজেরা দেখছেন কিনা জানি না, বিভিন্ন ফানি ভিডিও, শর্ট রিলসে ফেসবুকে দেখা যায় যে এত গরম পড়তেছে যে এসি রেডিয়েটর অথবা হচ্ছে ওই যে গাড়ির সামনে যে ইঞ্জিনের সামনে যে কভারটা, ওটা এত গরম হয়ে যায় ওখানে ডিম ভেজে ফেলতেছে। দেখছেন কিনা? আসলে এরকম গরম হয়। এবং এই গরমে আচ্ছা, এই যে পূর্ব পশ্চিম কেন মিন করলাম, এটা মোটামুটি কম, এটা আমাদের সহনীয় একটা তাপমাত্রা। আর 140 ডিগ্রি কি আমরা সহ্য করতে পারবো? না, ওটাও সহ্য করতে পারবো। আচ্ছা, আর এখানে দুই রকমের ফাইবার, যে ফাইবার দিয়ে আবার ফ্যাব্রিক বানানো যায়, লিখলাম। আরো সিম্পল করে যদি লিখতে হয়, কটন, পলিয়েস্টার। তাহলে কি মনে হয় এখানে ন্যাচারাল ফাইবার আর ম্যানমেড ফাইবার, তার ভিতরে কোনটা কোন দিকে, কোন সেন্টিগ্রেড বা কোন রেঞ্জে ডাই করা পসিবল হবে? ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে 30 টা। ম্যানমেড ফাইবার কি কম তাপমাত্রায় করে ফেলা যায়? ম্যানমেড ফাইবারগুলো 40 অনেক হাই টেম্পারেচার লাগে, আর ন্যাচারাল ফাইবারগুলো তুলনামূলক কম টেম্পারেচার ডাই করা যায়। 40 না 140? 140 কত? 140 বলছেন? 140। আচ্ছা, তো কি কোনো রকম কনফিউশন আছে? বুঝতে পারছেন? ম্যানমেড ফাইবারকে অনেক বেশি তাপমাত্রায় ডাই করাইতে হয়, আর ন্যাচারাল ফাইবার তো তাপমাত্রায় গলে যাওয়ার কথা না, তাদের গলন। আচ্ছা, এই যে ম্যানমেড ফাইবার যেগুলা, ম্যানমেড ফাইবার সবগুলাই কিন্তু পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে
যেমন ইথিলিন বা ইথিন যাই বলে, সেটাকে পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা পলিথিন পাই। এস্টার পলিমারাইজেশনের মাধ্যমে আমরা পাই পলিএস্টার। এই যেগুলো পলিমারাইজেশন বিক্রিয়ার মাধ্যমে আমরা যে যৌগগুলো পাই ওগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি হয়। মানে আপনার নরমাল এটা কিন্তু নরমাল লবণ না বা ধাতব কোনো পদার্থ না, যেগুলো হচ্ছে রাসায়নিক পদার্থের ভিতরে যেগুলো ধাতব, যেমন ধরেন সিলভার অক্সাইড বা মানে সিলভার অক্সাইড ছাড়া কি আছে, ক্যালসিয়াম, পটাশিয়াম, এই টাইপের এগুলোর অক্সাইড বা এগুলোর ক্লোরাইড, লবণ, এগুলো মোটামুটি যতটুকু তাপমাত্রায় গলে যাবে বা ফুটে যাবে, গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক হবে। এই পলিমার যেগুলো হচ্ছে পলিমার, সেগুলো গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়। আপনাদেরকে সামনেই দেখাচ্ছি। দেখেন পলিস্টারের মেল্টিং পয়েন্ট প্রায় 300 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট হচ্ছে প্রায় 500, সেন্টিগ্রেড হচ্ছে 295 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমরা কটন দেখব। It has no glass transition temperature and remains flexible even at very low temperature. At elevated temperature, cotton decomposes instead of melting. Long exposure to dry heat above 149 degree centigrade causes cotton fiber to decompose. মানে সরাসরি কটনকে আপনি গলায় তরল পাবেন না। মেল্টিং পয়েন্ট আমি তো মেল্টিং পয়েন্ট জানতে চাইছি। কটনের সরাসরি মেল্টিং পয়েন্ট নাই, কিন্তু কটন ডিকম্পোজ হয়ে যায়। ডিকম্পোজ মানে কি, ওই গলা শুরু করে, কিন্তু ওইটা সরাসরি যেমন পলিস্টারকে আমরা যখন 295 ডিগ্রিতে নিয়ে যাবো, ও কিন্তু তরল আকারে চলে আসবে। তারপরে যদি আমি বয়লিং পয়েন্টে নিয়ে যাই, বয়লিং পয়েন্ট স্ফুটনাঙ্ক তখন বাষ্প হয়ে যাবে। কটন কি তা হচ্ছে? কটনের ধর্ম আলাদা, কিন্তু এই যে 150 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি কটনকে রাখা হয়, আস্তে আস্তে কটন কি করছে, গলা শুরু করবে, ডিকম্পোজ হওয়া শুরু করবে। এই জন্য ওই একই পাথে আমরা 100 কটনে তো মানে ওয়াটার থাকে না, তাহলে এটা তো কটন তো ছাই হয়ে যাবে। ছাই হয়ে যায়, ওই যে আগুনের সংস্পর্শে আসলে ছাই হয়ে যায়, আর এখানে গলতেছে, মানে এটা আস্তে আস্তে নষ্ট। ওয়াটার তো থাকে না কটনে, তাহলে বলবে হ্যাঁ, আপনি ওইভাবে ওয়াটার থাকে না ঠিক তা না, কি তার মানে কি পলিস্টারে ওয়াটার থাকে? ওইভাবে আপনি আসলে হিসাব করতে পারবেন না যে ওয়াটারের কোনো কিছুতেই, যেমন পলিস্টারের অ্যাকচুয়াল কি, পলিস্টারের মূলক হচ্ছে এটা, ঠিক আছে? সরি আমি ভুল করছি। এস্টার হবে না, হ্যাঁ, এস্টার এটা হচ্ছে এস্টারের মূলক, মানে একটা মনোমার, আর অনেকগুলো যখন টু দি পাওয়ার n হয়ে যাবে তখন এটা হচ্ছে পলিএস্টার হয়ে যাবে। তো এটা তার মানে কি, এখানে কি পানি আছে সরাসরি? মানে আমি জাস্ট ফর্মুলাটা দেখাচ্ছি, এখানেও তো সরাসরি পানি নেই,
পানি তাও হয়তো আপনি মানে আপনার কথাটা একদিক থেকে ঠিক আছে যে এখানে কি বলে হাইড্রোজেন আর অক্সিজেনের ভিতরে দুর্বল ভ্যান্ডারওয়ালস বল আছে। ওই যে পানির ভিতরে যেটা থাকে হাইড্রোজেন আর অক্সিজেনের ভিতরে দুর্বল যে বন্ধনটা, এখানে সেই বন্ধনটা হয়তো আছে। বুঝতে পারছেন? আর সমযোজী, একটু রসে আমরা চলে যাচ্ছি আমরা, আর সমযোজী বন্ধন আছে। তো এটা এখানে ওইভাবে ওই জন্য এই স্ট্রাকচারটার কারণে এটা বলতেছে। আবার কটনেও কিন্তু শর্করা আছে, সেলুলোজ C6H12O6। এইটার ভিতরে তো কি আছে? এটা আসলে খুব কেমিস্ট্রি, আপনাদের কেমিস্ট্রি ক্লাসের জন্য এটা খুব একটা ইন্টারেস্টিং কোশ্চেন হতো যে কটন মেল্টিং মানে কটনের কোনো মেল্টিং পয়েন্ট নাই কেন কিন্তু পলিস্টারের আছে কেন। এটা একটু রাজু স্যারের সাথে ডিসকাস করে আপনাদের আরেকটা সুন্দর কোনো আনসার দেওয়া যায় আমি চেষ্টা করব। জি স্যার। তাহলে 30 ডিগ্রি থেকে 140 ডিগ্রি ওখান থেকে আলোচনাটা এখানে নিয়ে গেছিলাম যে মূলত ন্যাচারাল ফাইবার কম ডিগ্রি মানে কম তাপমাত্রায় আমরা ডাই করে ফেলতে পারি। আর ম্যানমেড ফাইবারের জন্য অবশ্যই তাপমাত্রা কি বাড়াতে হবে। হ্যাঁ, কম তাপমাত্রায় আমরা ম্যানমেড ফাইবার বা ম্যানমেড ফাইবার থেকে যে ইয়ার্ন পাচ্ছি বা ফ্যাব্রিক পাচ্ছি ওইটা আমরা ডাই করতে পারবো না, বা ডাই করলে ভালো রেজাল্ট পাবো না। আচ্ছা, এবার পিএইচ হচ্ছে আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর। আগের ক্লাসটা কে করছেন আমি বলতে পারতেছি না। আমি কিন্তু খুব সুন্দর এই ন্যাচারাল ফাইবারের ভিতরে দুটো ডেরিভেটিভ দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম যে পিএইচ কখন ভ্যারি করে, কোন ফাইবার ডাই করার জন্য কেমন পিএইচ লাগে। আমি দুটো ফাইবারের এক্সাম্পল দিয়েছিলাম, একটা হচ্ছে প্রোটিন বেসড, আরেকটা হচ্ছে প্লান্ট অথবা সেলুলোজ বেসড। প্রোটিন হচ্ছে অ্যানিমাল বেসড। মাহিন অ্যানিমাল বেসড কয়টা ফাইবার নাম্বার? অ্যানিমাল বেস স্যার হলো যে ফার্স্ট সিল্ক, সেকেন্ড হলো যে উল, সিল্ক, উল। আর সেলুলোজ বেসড, প্লান্ট বেসড কি আছে? ফ্লাক্স, জুট, কটন। সিম্পল গুলো দিয়ে এক্সাম্পল দিই, কটন আর জুট। এবার পিএইচ, এটাও কিন্তু পূর্ব পশ্চিমের মতো 4 থেকে 12। মাঝখানে পিএইচ কত? 0 মাঝখানে পিএইচ 7, যেটা হচ্ছে লবণ, যেটা ক্ষার না অম্লও না। এখানে 7 এই পাশে যেগুলা 6, 5, 4 এগুলা কি অম্লীয়, অ্যাসিডিক না বেসিক? অ্যাসিড। আর এসিডগুলো বেসিক। ওকে, এবার উপরে যে আমি কতগুলা ন্যাচারাল ফাইবারের নাম লিখলাম, উল, সিল্ক, জুট, কটন, ফ্লাক্স, হেম্প, সিজেল আর অনেক কিছু আছে। তো এখানে প্রোটিন বেসড বা অ্যানিমাল ফাইবার এগুলা কি অ্যাসিডিক না বেসিক? এগুলো কি অম্লীয় না ক্ষারীয় নাকি এগুলো নিউট্রাল? এই যে প্রোটিন, এগুলা আমরা কেমিস্ট্রির দিকে যাচ্ছি, আর ওয়েট প্রসেসিং এর সাথে কেমিস্ট্রি সম্পর্ক আছে। কাজিনের আপন ভাই না কিন্তু চাচাতো ভাই, কিন্তু সম্পর্কে রাখতে। তো এই যে প্রোটিন বেসড ফাইবার, প্রোটিনের মূলক কি, প্রোটিন কি দিয়ে তৈরি? এই বিল্ডিংটার ভিতরে কি আছে? অ্যাসিডিক। বিল্ডিংয়ের ভিতরে যেমন ইট আছে, ইট অনেকগুলো ইট সাজানো হয়েছে, তারপর সিমেন্ট দেওয়া হয়েছে, তাই না? প্লাস্টার করে বিল্ডিংটা দেওয়া হয়েছে। কি অ্যাসিড? অ্যামিনো অ্যাসিড। গুড। ও আচ্ছা, ওই ক্লাসে ছিল মনে হয় মাহিন না? আচ্ছা, যাক মনে রাখছে। এই প্রোটিন বেসড ফাইবারগুলো হচ্ছে অ্যাসিডিক ফাইবার, ঠিক আছে? আর এই উদ্ভিদ বেসড ফাইবারগুলো হচ্ছে বেসিক ফাইবার। বেসিক ফাইবার এগুলো কি জন্য বেসিক? এগুলোর ভিতর গ্লুকোজ আছে, মানে যে সেলুলোজ, যেটা সেলুলোজ কিন্তু গ্লুকোজ দিয়ে তৈরি। গ্লুকোজ থেকে সেলুলোজ হয়। এই যে এটা হচ্ছে C6H12O6, এটা কিন্তু ক্ষারীয়। তাহলে যখন আমরা কটন, জুট এগুলো ডাই করব, তখন আবার পিএইচ, এই যে ডাইবাদ মানে তো বুঝেন, ডাইবাদ মানে বুঝেন না? যে রেসিপিতে আমরা ইয়ে করতেছি, বা রেসিপি আর কি, যেখানে আমরা রংটা করতেছি, যে সলিউশনটা তৈরি করতেছি ওটাকে ডাইবাদ বলা হয়। আমার মাঝে মাঝে মনে হচ্ছে ঠিক বুঝতেছে না কিছু। ডাইভারটা বলতে বুঝি যে পরে হ্যাঁ, না বুঝলে ওটা জিজ্ঞেস করুন, ঠিক আছে?
যেখানে রংটা, যেখানে ডাইটা তৈরি হচ্ছে। স্যার আমরা আরেক ক্লাসে লিখেছিলাম কি প্যারেল কিন্তু ওইখানে তো ছিল প্যারেল লাইন ওইখানে তো ছিল একটাই কোথায়? একটাইটা বললাম না ওইখান থেকে রেসিপির মধ্যে ডাইভার ছিল ওইটা থেকে কাপড়টা রংটা নিয়ে আসতে এই যে এটা হচ্ছে ডাই সলিউশন, আর এই ডাই সলিউশনটার ভেতরে যখন আমি মডার্নিং এজেন্ট ইউজ করলাম, ইউজ করার পর এই যে এটা কি, এটাই হচ্ছে ডাইপার। আর আরেকটু ইন্টারেস্টিং জিনিসের দিকে যাই। এটা তো স্যার আপনি বানিয়েছিলেন? হ্যাঁ আমি বানাইছি, মানে প্র্যাকটিক্যাল জিনিস দেখেছি, এটাই ডাইপার। এবার আর এই যে দেখেন ন্যাচারাল ফাইবার ডাই করছি, একটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে ডাই করছি, আর আরেকটা কিন্তু 70 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে ডাই করছি। আচ্ছা, আর এবার আমাকে বলেন এখানে আমি যেই ম্যাটেরিয়ালগুলো ইউজ করছি, টিক ডাই, সেগুন কাঠের গুঁড়া থেকে ডাই বের করছি। এই ডাইটা কি অ্যাসিডিক হবে না বেসিক হবে? বেসিক হবে। কি বলেন? অ্যাসিডিক। তারপর বেসিক। আচ্ছা, বেসিক কেন? এটা সেলুলোজ বেসড। আচ্ছা, অ্যাসিডিক কেন? না, এটা হচ্ছে উদ্ভিদ থেকে পাচ্ছি এবং এটা সেগুন কাঠ। সেগুন কাঠ সব জায়গায় সেলুলোজ আছে, কাঠের মূল উপাদান কিন্তু সেলুলোজ। হ্যাঁ, তাহলে এটা বেসিক একটা ডাই। ওকে, এই অ্যালোভেরা তার নিজস্ব বদৌলতে, অ্যালোভেরা কি অ্যাসিডিক না বেসিক এটা একটু বলেন তো। এটাও বেশি। এটা তো গাছ থেকে ইউজ। খুবই মজার বিষয় কি এই রিসার্চ জিনিসটা এত এত মানে অসাম একটা জিনিস। এই একই এক্সিস্টিং রিসার্চে আমি আজকে 3 বছর পর 4 বছর পরে নতুন একটা জিনিস আবিষ্কার করলাম, আপনাদেরকে পড়াই দেখব। হ্যাঁ, এই অ্যালোভেরাটা কি অ্যাসিডিক না বেসিক? অ্যাসিডিক। এটা নিজস্ব প্রপার্টিজের কারণে এটা অ্যাসিডিক। এটাই সেলুলোজ নাই, ভেতরে অন্য জিনিস আছে। আপনাদেরটাও আমি নিজেও একটু শিওর হয়ে আপনাদেরকে একটু প্রমাণ করি। এই যে ঠিক আছে, কিন্তু উপরে আবার লিখছে অ্যালকালাইন। ও অ্যালকালিন, অ্যালকালিন, ঠিক আছে। আচ্ছা, তো যেটা আমি ডিসকভার করলাম এটা এবার আপনাদেরকে বলি। এটা একটা মডার্নিং এজেন্ট ছিল, আমি তো আগে একদিন মনে এটা এক্সপ্লেন করছিলাম না। মডার্নিং এজেন্ট, মডার্নিং এজেন্টের কাজ কি? রং পাকা করতে সাহায্য করে। যা রং গাঢ় করতে, রংটা হচ্ছে যাতে টিকে থাকে, আমি ডাই করার পর ধোয়ার পর যাতে রংটা চলে না যায়, রং পাকা করতে সাহায্য করে। ঠিক আছে, তো এই অ্যালোভেরাটা অ্যাসিডিক। আর এই যে কলা গাছের ভিতরের যে স্টেম, ভিতরের যে কাণ্ড, এটাকে কি বলে যেন, এটা একটা নাম আছে, মোচা তো না, এটা হচ্ছে কলার কি বলে এটা? হ্যাঁ, গাঞ্জা, কাঞ্চা বানা যায়, কাঞ্চাই, কাঞ্চাই, কাঞ্জাই, এটা একটা ভালো নাম আছে। ভালো নাম আছে। মোচা। মোচা মোচা হচ্ছে ওই যে যেটা কলার, কলা যেখানে হয় সেটা। মোচার তো ইংলিশ ওয়ার্ডটা না হয় আমি সার্চ দিয়ে দেখাইতাম। কলার মোচা তো আমি বুঝতাম ওই যে কলা, কলা যে জায়গাটায় থোর। হ্যাঁ, থোর ওইটা আর কি, নাকি এটাকে থোর বলে? না না স্যার, আচ্ছা, এটাকে কাঞ্জাই বলে। আজকে আমরা এই নামে জানি। আচ্ছা, এবার আমরা দেখি এটা কি অ্যাসিডিক না ওইটা আমরা একটু দেখি। বেসিক। স্যার ভিতরটা তো খাওয়া যায়। নিরামিষের সাথে
এটা হচ্ছে মাইল্ড, কলা নিজে হচ্ছে মাইল্ডলি অ্যাসিডিক, মানে এটা কম, কিছুটা কম অ্যাসিডিক। পিথ, হ্যাঁ পিথ হচ্ছে যে কোনো ফলের ভেতরে সারাংশ বা যে কোনো একটা ফলের ভেতরে আটি ওটাকে পিথ বলে। কিন্তু কলা গাছের কাণ্ডকে স্টেম বলে। আচ্ছা, এবার আমি নিজে যেটা ডিসকভার করলাম ওইটা একটু বলি আপনাদেরকে। এখানে যে 6টা স্যাম্পলকে আবার হচ্ছে ডিটারজেন্ট দিয়ে ধুয়েছিলাম আর আরেকটা হচ্ছে প্লেন ওয়াশ করছিলাম। ডিটারজেন্ট নিজে একটা হচ্ছে ব্লিচিং এজেন্টের মতো সার্ভিস দেয়, রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করে। তো আমার ফাইন্ডিং এ আমি নিজে আশ্চর্য হয়ে গেছিলাম, কারণ আমি আশা করছিলাম অ্যালোভেরার 3টা স্যাম্পল, তো আমি বেটার রেজাল্ট পাবো অ্যালোভেরা থেকে, কিন্তু বাস্তবে আমি বেটার রেজাল্ট পাইছিলাম কি থেকে জানো? বানানা স্টেম থেকে। অ্যালোভেরা হচ্ছে 4 থেকে 5 pH আর বানানা হচ্ছে 5 থেকে 5.5। বানানা স্টেম তো ওটা হয়তো আরো ইয়ে হবে, মাইল্ড হবে, মানে এটা অলমোস্ট হয়তো 6 এর কাছে চলে যেতে পারে। তো বেটার আমি কিন্তু টিক ডাই কটন ফ্যাব্রিকের উপর করছিলাম। স্যার এটা তো কালারটাকে টেকসই করার জন্য ইউজ করছি স্যার। যে ক্যানাডা স্ট্রিমের তো নিজস্ব একটা অস্তিত্ব আছে, যেমন এটা তো নিজস্ব রং আছে, চেঞ্জ হয়ে যায় কালার, তাহলে ওটাতে প্রবলেম হয় না? হ্যাঁ রং কিছুটা, হ্যাঁ রং গাঢ় হয়েছিল, বানানা স্টেমের পুরো গাঢ় হয়েছিল। এটা তো নিজস্ব, যেমন একটা সাদা কাপড়ে লাগবে একটা কালো মতো কালচে হ্যাঁ ওটার একটা ইয়েও আছে, ওটা অনেক আঠালো হয় ওই রসটা কষ গায়ে লাগলে উঠতে চায় না সহজে। ওই জন্যই প্রকৃতি থেকে মডার্নিং এজেন্ট হিসেবে ওদের আঠালো যে বিশেষত্বটা ওটার জন্যই এগুলো সিলেক্ট করা হয়েছিল। আমি যেটা সিলেক্ট করছিলাম করার প্রযুক্তির জন্য ওইটার তো ওইটার ক্ষেত্রে এইটা ইউজ করলে তো ভালো হয়, ইউজ করে তারপর আপনি বুঝতে পারবেন। যেমন আমি ইউজ করার আগে অ্যালোভেরা আশা করছিলাম, কিন্তু অ্যালোভেরা ভালো রেজাল্ট দেয়। এবার আমি কি করলাম, আমার কথাটা আগে শুনেন। আমি আজকে কোনটা আবিষ্কার করলাম, অ্যালোভেরাটা একটু বেশি অ্যাসিডিক, আর মানে বানানা স্টেমের চেয়ে অ্যালোভেরার মানে অ্যাসিডিসিটি বেশি, অম্লত্ব বেশি, বুঝতে পারছেন? এই জন্য এইটা রিঅ্যাক্ট করে ফেলছে, এই টিক ডাইয়ের সাথে বিক্রিয়া করে ফেলছে, কটনের সাথে বিক্রিয়া করে ফেলছে। দিন শেষে কালার চেঞ্জ হয় নাই, কিন্তু কালারটা টিকে নেই, মানে আমি যেই লক্ষ্যে দিছি ওখানে লাভ হয় নাই। পক্ষান্তরে কলাটা, এই যে কলার রস, এটাও অ্যাসিডিক, কিন্তু এটা ওই অ্যালোভেরার চেয়ে কম অ্যাসিডিক। তাই এটা বেশি কটন ফ্যাব্রিক আর টিক ডাই এর সাথে বেশি বিক্রিয়া করে না। এখানে বেসিক কিছু ব্যাপার স্যাপার আছে যে ও কম অ্যাসিডিক, তাই ও সার্ভিসটা ভালো দিতে পারছে। স্যার বিক্রিয়া করে না ঠিক আছে, কিন্তু ওই যে কলার যে এটা যে একটা নিজস্ব রং আছে ওইটা আবার কালারের প্রবলেম করে কিনা? প্রবলেম করা বলতে কি, কালার চেঞ্জ হয় কিনা, যে আপনি যেটা ডাইং তো করছেন মোটামুটি কালার কিন্তু খুব বেশি ভ্যারি করে না। তাও আপনি যেটা বলতেছেন, আমি তো এমন না যে আমাকে ফিক্সড কোনো কালার আনতেই হবে, আমি ওই লক্ষ্য নিয়ে কাজ করছি এমন না। আমি জাস্ট এগুলো টেস্ট করে দেখছি যে এটা কোনোদিন কেউ এটা রং হিসেবে ইউজ করে নাই। মানে মেহগনি কাঠ নিয়ে প্রথমে রিসার্চ করার প্ল্যান ছিল। এটা আমার টিচারের প্ল্যান, মানে আমি হচ্ছে ওনার আন্ডারে সুপারভাইজ, মানে উনি আমাকে সুপারভাইজ করছে এই টেক্সটাইল ট্যালেন্ট হান্টিং। এটা তো টেক্সটাইল ট্যালেন্ট হান্টেরই প্রজেক্ট। তো ওনার নিজের প্রজেক্ট ছিল মেহগনি কাঠ নিয়ে, এই জন্য আমি মেহগনি কাঠ থেকে বের হয়ে সেগুন কাঠে আসছি। সেগুন কাঠ নিয়ে আগে কেউ কাজ করে নাই। তো আপনি যে চিন্তাটা বারবার বলতেছেন যে স্যার রং চেঞ্জ হবে কিনা, যেটাই হবে সেটাই আমি বের করতে চাইছি যে রংটা কি হয়। কলার রস মিক্স করেও দেখছি, এই যে যেটা হচ্ছে B1, এটা হচ্ছে কলার রস। স্যার বুঝতে পারছি, আমাদের তো টার্গেট ছিল যে রংটা কেমন হয়। হ্যাঁ আমি একটা রঙের পারফরম্যান্স। সিটা কি ছিল? সিটা হচ্ছে কলার রস, মানে বানানা স্টেমের যে ইয়েটা এক্সট্রাক্ট ওইটা, আর অ্যালোভেরা এক্সট্রাক্ট, দুইটা মিক্স, অ্যালোভেরা আর বানানা দুইটা মিক্স সিটা। তো সিতে ভালো রেজাল্ট আসছে, বিটাই ভালো রেজাল্ট আসছে, যেটা শুধু বানানাটা। এবং কি জন্য ভালো রেজাল্ট আসছে, কারণ এটার অম্লত্ব অ্যাসিডিটিটা কম, তাই এটা কটন আর টিক ডাইয়ের সাথে একটু বেটার রিলেট করছে, রংটা একটু থাকছে। আর যেটা হচ্ছে অ্যালোভেরাটা ছিল, অ্যালোভেরাটায় রং থাকে না,
ওয়াশ করার পর ওই যে আমার এগুলো তো ওয়াশ করার পর রেজাল্ট, এটা যেগুলো হচ্ছে 1 সেগুলো শুধু প্লেন শুধু পানি দিয়ে ওয়াশ করছি, আর যেগুলো 2 সেগুলো ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করছি। তো এখানে আমার হচ্ছে ওই যে বানানাটাতে রেজাল্ট বেটার আসছে। আপনারা কি বুঝতে পারছেন কেন রেজাল্ট বেটার আসছে? কারণ বানানার অ্যাসিডিটি কম, ওটা কম রিঅ্যাক্ট করছে কটনের সাথে। কটন কি, কটন অ্যাসিডিক না বেসিক? বেসিক। তো একজন বেসিক, আমরা চাই কটনটাই হচ্ছে কটন এবং টিক ডাইটাও বেসিক, খারিওর সাথে তো খারিও ইউজ করতেছি। ওখানে কি আমি ওখানে যদি আমি কোনো অ্যালোভেরার ডাই ইউজ করতাম তাহলে কি ওটা ভালো রেজাল্ট পাইতাম? কারণ ওটা অ্যাসিডিক হইতো। হ্যাঁ, তো সেখানে আমি যখন মডার্ন টিং এজেন্ট হিসেবে অ্যালোভেরা ইউজ করছি, কতটুকু ইউজ করছি তাও বলে দিই। আমার সেগুনের রং ছিল 180 মিলিলিটার, আর অ্যালোভেরা ছিল 20 মিলিলিটার। তো ওখানে যদি অ্যালোভেরা 20 মিলিলিটার না দিয়ে অ্যালোভেরা 180 মিলিলিটার দিতাম, আর টিক দিতাম 20 মিলিলিটার, উল্টা করে দিতাম, আর এখানে আমার কটন ফ্যাব্রিক ইউজ করতাম, তাহলে কি আমার ভালো রেজাল্ট আসতো? কেন আসতো না? অ্যাসিড বেশি হয়ে যেত। তাহলে তো আপনারা বুঝতেছেন আসলে এই প্রশমন বিক্রিয়াটা লাইফে দেখবেন সব জায়গায় মোটামুটি বেসিক কনসেপ্টটা এখনো লাগতেছে, যে অ্যাসিড প্লাস অম্ল প্লাস ক্ষার সমান লবণ ও পানি। স্যার বেসিক সংখ্যা, বেসিক একটা জিনিস কেমিস্ট্রি। আর এই যে এমএলটা মিলিলিটার ম্যাটেরিয়াল ইজ টু লিকার রেশিও। আমি নিজে যে প্রজেক্টটা করছিলাম ওখানে এমএল ছিল হচ্ছে 1:20। 1:20 কেন দিচ্ছি? যে আপনারা ইন্ডাস্ট্রিতে যখন ইন্ডাস্ট্রিতে যে ডাইগুলো হয়, বা আপনারা যদি ওয়েট প্রসেসিং সাবজেক্ট মেজর নেন ইন্ডাস্ট্রিতে, ইয়েতে ডাইং ফ্লোরে যদি আপনারা জব করতে যান, ওখানে দেখবেন সচরাচর ম্যাটেরিয়াল ইজ টু লিকার রেশিও থাকে 1:5, 1:6 এরকম। 1:6 মানে কি? যে 1 কেজি কাপড়ের জন্য 6 লিটার পানি ইউজ করা হচ্ছে। বুঝতে পারছেন? স্যার আপনি যে সেগুন কাঠের যে রসটা, আপনি যে পানিটা এক্সট্রা 180 মিলিলিটার, ওটা আপনি কত গ্রাম সেগুন কাঠের সাথে পানি মিক্স করে 180 মিলিলিটার? এটা ভালো কোশ্চেন করছেন। ওখানে আমি টোটাল কম বেশি দিলে তো চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমার অরিজিনালি আমার পানির পরিমাণ ছিল মনে হয় 5 লিটার, আর 5 লিটারের ভিতর আমি সেগুন কাঠ দিয়েছিলাম 3 কেজি মতো। 3 কেজি মতো সেগুন কাঠ দিয়েছিলাম, এবং 3 কেজি সেগুন কাঠ দিয়ে আমি যখন অনেক করছি, জিনিসটাকে অনেক মানে গণনাঙ্ক, মানে এটাকে অনেকক্ষণ জাল দিয়েছি। 2 দিন মিলে আমি মোট 8 ঘন্টা মতো জাল দিয়েছি। জাল দেওয়ার পর এটার রং দেখে আমি নিজেই খুব খুশি হয়ে গেছিলাম। এই যে পুরা মানে পেপসির মতো লাগতেছিল দেখে, জাস্ট ওই বারবিকিউ করলে যেমন একটা কয়লা কয়লা স্মেল আসে, এখান থেকে ওরকম কাট স্মেল আসতেছিল, কিন্তু জিনিসটা পেপসির মতো গাঢ় ছিল, পেপসি বা কোকা-কোলা যাই বলো। আমি ভাবছিলাম এখান থেকে আমি যখন ডাই করব খুবই গাঢ় একটা ফ্যাব্রিক পাবো, চকলেট কালারের একটা ফ্যাব্রিক পাবো। তো ফ্যাব্রিকটা কিন্তু অনেক হালকা পাইছি আমি। তো এটা দ্বারা প্রমাণিত হলো যে আমি ম্যাটেরিয়াল যত বেশি দিই, ম্যাটেরিয়াল বলতে কি, সেগুন কাঠের গুঁড়োটা যত বেশি দিই, দিন শেষে আমার কিন্তু হচ্ছে ওই ওর ধারণ ক্ষমতা যতটুকু আপনার হ্যাঁ অ্যাবজর্পশন, তারপর হচ্ছে অ্যাবজর্পশন, এগুলো আপনারা পড়বেন, এই চ্যাপ্টারটি পড়বেন। এইটা অনুযায়ী ও পারফরমেন্স দিবে, এর চেয়ে বেটার পারফরমেন্স কিন্তু ও দিবে না। আপনি পরিমাণ ম্যাটেরিয়াল বেশি দিতে পারেন, বেশি দিলে ডাইয়ের রং গাঢ় হবে, কিন্তু দিন শেষে মানে ডাই সলিউশনের রং গাঢ় হবে, কিন্তু আপনি যখন ওই টেক্সটাইলটাকে ডাই করবেন তখন ওইটা কিন্তু ধারণ ক্ষমতা যতটুকু ততটুকুই নেবে। হ্যাঁ, এর চেয়ে বেশি ও নিতে পারবেন। আপনার এই যে দেখেন আমার ডাইবাত পুরোটাই তো ওই কালার রয়েই গেছে। এই যে ডাইবাত একদম কুচকুচে কালো হয়ে আছে, তার মানে এখানে আমি যদি আরো পানি মিক্স করতাম, মিক্স করে আরো অন্য একটা ফ্যাব্রিক দিতাম, সেও এরকম কালার বা বালি কালারের রং হয়ে যেত। আচ্ছা, তাহলে আমরা আবার বেসিকে আসি। তাহলে এমএল রেশিও আর প্রেসার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনের জন্য প্রেসার লাগে। 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেসার। আচ্ছা, তারপরে ডাইং প্রসেসে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে শেড, যে আমরা কোন শেডে ডাই করব। যে কোনো মানে এখন ন্যাচারাল ডাই থেকে আমরা বাইরে আসি, যে ধরেন রিয়েক্টিভ ডাই,
রেড লাল রঙের রিঅ্যাক্টিভ ডাই, কটনের উপর আমরা ডাই করব। এবার রেডেরই বিভিন্ন রকম শেড হতে পারে না, যেমন এখানে রেডের অনেকগুলো শেড আছে, যে এই সাইডের গুলো যতটুকু গাঢ় এটা সবচেয়ে গাঢ়, এটা হচ্ছে লাইট, এগুলো আরো লাইট। হ্যাঁ টিভি চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে হবে, আমাদের কালার চেঞ্জ করে হবে। তবে গতকালকে এই টিভিতে প্রেজেন্টেশন দিয়ে অনেকের প্রেজেন্টেশন দেখে মজা লাগছে। যেমন একজনের প্রেজেন্টেশন টপিক ছিল হচ্ছে রেইনবো, মানে ফ্যাব্রিক দ্যাট প্রডিউসেস রেইনবো ইফেক্ট। তো আসলে ফ্যাব্রিকের রেইনবো ইফেক্ট প্রডিউস হচ্ছে না একটু পর পর। এগুলো এরকম প্রবলেম তারা এগুলো চেক টেক না করে, আর লায়াবিলিটি তো কেউ নিজে নেয় না। ধরেন এখানে 2-3টা ডিপার্টমেন্ট ইনভলভ থাকে, তো এই ডিপার্টমেন্ট বলে এটা আমরা জানি না ওরা জানে, ওই ডিপার্টমেন্ট বলে আমরা জানি না, এই হচ্ছে অবস্থা। যতদিন চলে একটু চলতে থাকে। এই ওয়ার্ড প্রসেসিং ক্লাসটাতে সবচেয়ে বেশি হ্যাসেল হচ্ছে আপনাদের। ওকে, শেড ইজ এ হিউ অর মিক্সচার অফ পিওর কালার, পিওর কালার্স টু হুইচ অনলি ব্ল্যাক ইজ অ্যাডেড। ইট কন্টেইনস নো হোয়াইট অর গ্রে। আচ্ছা, shade darkens the color but hue remains the same when mixing shade zoom kora when mixing a shade begin with color itself, then add black 1 drop at a time. আমি গতকালকে না আগের ক্লাসে দেখাইছিলাম যে প্রত্যেকটা রং গতকালকে দেখাইছিলাম, আপনারা কেউ দেখেন প্র্যাকটিক্যালি দেখাই দিলে সাথে সাথে ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো কনফিউশন থাকবে না। যেমন ধরেন এটা হচ্ছে মাইনের প্রেজেন্টেশন, আমি এখানে নতুন একটা স্লাইড অ্যাড করব। অ্যাড করার পর আমি হচ্ছে ফন্ট সাইজ 100 করে দিব। তারপর আমি ধরুন দিলাম ASR, লেখার পরে এই লেখাটার ফন্ট কালার আমি চেঞ্জ করব। মোর কালারসে গিয়ে এইবার এই জিনিসটা পুরোটা স্ক্রিনে দেখতেছেন না? এখানে রং কিভাবে আছে, বে, নি, আ, স, হ, কলা, তাই না? বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, লাল, তাই না? সব কালার ঠিক আছে না? এখানে কি সা বা ক সা অথবা সা ক এটা আছে, সাদা কালো এগুলো আছে। হ্যাঁ, মানে সাদা কালো এই দুটো কি আপনারা দেখতেছেন? না স্যার, আমি তো দেখতেছি। নিচে আছে, নিচে কোন জায়গায়? মানে এটার নিচে করলে কালো হয়ে গেছে। এই তো, এবার সামনে আসেন, সামনে আসেন। এই যেটা পয়েন্টারটা নেন, মাউসটা নিয়ে আপনি এই যে রংটাকে সাদা কালো করে দেখান, সিলেক্ট করে। আসলে হয় এইটার উপর দিয়ে আপনারা তো ওখান থেকে দেখতে পারবেন, আপনাদের উঠে আসছে না। এটার উপর এটার উপর এই যে এখন কি হয়ে গেল? এখন কি হয়ে গেল? একদম কালো। আচ্ছা, তারপর উপর উড়ে একদম সাদা। এটা কোন দেশের কালো জাদু? এটা জানি না স্যার। আচ্ছা, এবার সিরিয়াস। স্যার আমরা যদি সবগুলোর সেম সংখ্যকভাবে নিই RGB, তাহলে কালারটা সাদা হয়ে যাবে, আর যদি একবারে নাই নিই তাহলে কি হয়ে যাবে? সবগুলো আপনি নেওয়ার যেটা বলতেছেন এটা হলো দুটো থিওরি আছে, একটা হচ্ছে অ্যাডিটিভ থিওরি, একটা হচ্ছে সাবট্রাকটিভ থিওরি। বা আমি আপনাদেরকে প্রথম দিন সিলেবাস পড়ানোর সময় বলছিলাম লাইট থিওরি এবং পিগমেন্ট থিওরি। আচ্ছা, তো এবার এই যে দেখেন এটা লালের ক্ষেত্রে যেমন সত্য, এটা কি নীলের ক্ষেত্রেও সত্য না? সবুজের ক্ষেত্রেও কি সবার ক্ষেত্রে প্রযোজ্য, তাই না? কালো সাদা সবার ক্ষেত্রে। এবার আপনাদের এই জিনিসটা আপনারা দেখলেন, তাই তো? এটা এখানে থাকুক। এবার আমরা স্লাইডে ফেরত যাই। তাহলে এই শেড জিনিসটা মূলত কি? শেড জিনিসটা হচ্ছে বেনি আসহ কলা, VIB ইন্ডিগো আই, ঠিক আছে, IBGYOR, নিচে হচ্ছে ব্ল্যাক, উপরে হচ্ছে হোয়াইট। এটা হচ্ছে শেড। শেড যত বেশি বাড়াবো
একটা নীলকে আমরা যত বেশি গাঢ় করব, এই শেড বাড়ানো মানে কি বলে, শেড ইজ এ হিউ অর মিক্সচার অফ পিওর কালার্স টু হুইচ অনলি ব্ল্যাক ইজ অ্যাডেড। ব্ল্যাক কেমনি অ্যাড করা হয়, যে ওইটাই আমরা আরো বেশি পরিমাণে দিব, লালের ভেতর লাল আরো বেশি দিব। এই যে যেমন এই জিনিসটাই, এটা ছিল একটা মেটে কালার, মানে বালি বালি কালার, তাই না? যে ফ্যাব্রিকের স্যাম্পলটা দেখে কি রং মনে হচ্ছে? এটা হাতের কালার, মাটির কালার, বালি কালার, যাই বলবেন, এটার ইংলিশ নাম হচ্ছে বেইজ। এই যে দেখছেন, মানে যেটা খুবই একটা বোরিং কালার ধরে নেওয়া হয়, ঘরে যদি এই কালারের পর্দা দেন মানে ঝগড়াঝাটি হবে আর কি, বুঝছেন? তো এটা খুবই বোরিং একটা কালার ধরা হয়। আর এই যে এই জিনিসটা, এইটারই ডাই কত গাঢ় ছিল দেখছেন, মানে ওটাই আমি তখন বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আমি এত পরিমাণে ম্যাটেরিয়াল দিলাম, এই বেইজ এই কালারটাও আমি দিতে 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 এটাকে কি বানাই ফেলতে পারবো? কফি থেকে আরো বেশি দিলে কি হবে? কোক। তার থেকে আরো বেশি দিলে কফি। কোন প্রথমে ধরেন কফি, তারপরে হচ্ছে কোক, তারপরে হয়ে যাবে কোল, বুঝতে পারছো? কয়লা হয়ে যাবে, কালো হয়ে যাবে। ওই তো যাই হোক, এটা ধরেন ব্রেক করলো প্রবলেম নেই, দিন শেষে কালো হয়ে যাবে। এটা পুরোটাই হচ্ছে তীব্রতা, ইন্টেন্সিটি, শেড, ওটার উপর ডিপেন্ড করতেছে যে আমি কত বেশি পরিমাণে শেড দিচ্ছি। আর শেড যত কমাবো বা আমি এই ম্যাটেরিয়ালটা যত কমাবো তত কি হবে মানে ধরেন ওই যে আমি সেম ডাই বেশি বেশি দিচ্ছি, বেশি না দিয়ে আমি যদি পানি বেশি দিই আর ওই ডাইটা কম দিই, তাহলে ওটা কি হবে? হ্যাঁ, হালকা কালার আসবে, হালকা হইতে হইতে কোন পর্যায়ে চলে যাবে? হোয়াইট হয়ে যাবে। এই জিনিসটা তো ইজিলি বুঝতেছেন, কোনো কনফিউশন নেই। ওকে, তো টাইপ অফ শেডের ভিতরে এবার কতগুলো পার্সেন্টেজ আমরা দেখতেছি, 0.01% থেকে 0.5%। এই পরিমাণ ডাই যদি আমরা পানিতে দিই বা সলিউশনে দিই, তাহলে কি শেড প্রডিউস করবে? লাইট শেড। তারপরে মিডিয়াম শেড হবে হচ্ছে 0.5 থেকে 2%, আর ডার্ক শেড হচ্ছে 2 থেকে 20 পর্যন্ত। এটাকে আমরা ডার্ক শেড কনসিডার করি। এবার এই টাইপস অফ শেড, লাইট শেড, মিডিয়াম শেড, ডার্ক শেড, এগুলো খুবই প্র্যাকটিক্যাল ওয়ার্ড। ইন্ডাস্ট্রিতে এগুলো ইউজ করা হয়। কীভাবে ইউজ করা হয়? ধরেন এই যে আমি এখন বেজ প্যান্টনটা বের করলাম, এই বেজ যে প্যান্টনটা, এটা এখন ধরুন স্ট্যান্ডার্ড একটা শেডে আছে, স্ট্যান্ডার্ড শেডে। এবার এইটার আমি যদি 0.05% দিয়ে একটা ডাই সলিউশন বানাই, এই বেজ যে প্যান্টন 141118 TCX, এই যে কোডটা, প্রত্যেকটা কালারের কিন্তু আলাদা কোড আছে, যে ডাইসের যে কালার কোড আছে, এইটাকে প্যান্টন বুক বলে। আচ্ছা, তো এই শেডের লাইট ভার্সনের ডাই সলিউশন বানানোর জন্য কত পার্সেন্ট আমাকে দিতে হবে? 0.01 থেকে 0.5%, মানে ওই এক্সাক্ট প্যান্টনের আমি 0.01 থেকে 0.5% দিলে ওইটার লাইট শেড প্রডিউস করতে পারবো। আর ওটা যদি বলে যে মিডিয়াম শেড প্রডিউস করতে হবে, তাহলে 0.5 থেকে 2%। আর যদি এই যে প্যান্টন আর TCX হচ্ছে 1118, এর আগে কি ছিল? শুধু 14 ছিল, 141118, এটার যদি ডার্ক শেড তৈরি করতে চাই তাহলে 2 থেকে 20% দিতে হবে। টাইপস অফ শেডের ডেফিনেশন, এটা হয়তো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আচ্ছা, আজকে এতটুকু। আচ্ছা, সামনে কিন্তু আপনাদের টানতে হবে অনেক বেশি, এই টাইমে আপনারা একটু সিরিয়াসলি ক্লাস করেন।